নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার যে তদন্ত, সেই তদন্তের একটি বিষয় নিয়ে আজকের আপনাদের সামনে কথা বলবো। এবং অপর একটি বিষয় হলো যে সিবিআই তদন্ত নেওয়ার পরে সিবিআই যে আধিকারিকরা যারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই তদন্তের সমস্ত নথিপত্র তারা সংগ্রহ করেছিল, সেই আধিকারিকের একজন যিনি দিল্লি থেকে এসছেন, তো সেই আধিকারিক কেন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশংসা করেছেন সেই বিষয়টাও বলবো। তো প্রথমে আসি তদন্তের পার্টে, যে ওই দিন 9ই আগস্ট এই মহিলা চিকিৎসকের দেহ হাসপাতালের সেমিনার রুমে পাওয়ার পরে স্বভাবতই কলকাতা পুলিশ ধর্ষণ হয়েছে কিনা, খুন বা ধর্ষণের ঘটনা এরকম ঘটলে বা প্রথমে পোস্টমর্টম হওয়ার আগে যদি সেরকম অবস্থা দেখা যায় যে তাকে যৌন নির্যাতন করা হয়েছে, তো সেক্ষেত্রে ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য যে কোনো পুলিশ, এটা বাংলা পুলিশ বলে না, এটা বিভিন্ন রাজ্যের পুলিশই হচ্ছে ফরেন্সিক টেস্ট করিয়ে থাকে বা ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়। আমাদের এখানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি ডিএনএ পরীক্ষা করে, তো কলকাতা পুলিশ রিকুইজিশন দিয়ে সেই ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহের বিষয়ে তাদেরকে ইনভাইট করে এবং তারাই সে নমুনা সংগ্রহ করে। তো যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা চিকিৎসকের গোপনাঙ্গ থেকে কিছু তরল ফ্লুইড সেই সোয়াব নেওয়া হয়েছিল নমুনা হিসাবে, এবং একই সঙ্গে ওই মহিলা চিকিৎসকের শরীরে বেশ কিছু কামড়ের দাগ দেখা গিয়েছিল, সেখানেও তারা কিছু লিকুইড সেখানে লাগিয়ে সেখান থেকে নেওয়া হয়েছিল। যদি কামড়ের দাগ থাকে তাহলে সেই লালা যদি থাকে, সেই লালা নমুনা পেলে সেই লালা থেকেও ডিএনএ ম্যাচ করানো যায়। তো সেই হিসাবে শরীরের বিভিন্ন জায়গা থেকে তারা সোয়াব নিয়েছিল গোপনাঙ্গ থেকে, এবং শরীরে যেখানে যেখানে কামড় বা আঁচড়ের দাগ ছিল সেই সব জায়গা থেকে। তো নেওয়ার পরে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে যায় এবং তারা সেই ডিএনএ টেস্ট করানো হয়। উদ্দেশ্য একটাই যে যদি ধর্ষণ করা হয়ে থাকে তাহলে কারোর সিমেন্ট বা বীর্যের উপস্থিতি সেখানে পাওয়া যাচ্ছে কিনা সেই মহিলার শরীরে, এবং সেটা এক বা একাধিক ব্যক্তির কিনা সেইটা, এবং যে অভিযুক্তকে এবং নমুনা টেস্টে আরো যেগুলো নেওয়া হয়েছিল, যে চাদরের উপর তিনি শুয়েছিলেন সেই চাদরের নেওয়া হয়েছিল, সেই চাদরের মধ্যে কিছু কোনো সিমেন্ট বা অন্য কোনো তরল কিছু তার মধ্যে পড়েছে কিনা, যে কম্বল দুটো পাওয়া গেছে সে কম্বলের, এবং মহিলা চিকিৎসকের যে জামা কাপড় সমস্তই হচ্ছে নমুনা সংগ্রহের জন্য নেওয়া হয়েছিল, যে সেখান থেকে ডিএনএ ম্যাচ করানো হবে কোনো যে ডিএনএ কার কার সঙ্গে অবস্থান করছে বা কার কার উপস্থিতি পাওয়া যাচ্ছে, এক বা একাধিক ব্যক্তির পাওয়া যাচ্ছে কিনা, এই কারণে সেগুলো নেওয়া হয়েছিল। এবং একইভাবে অভিযুক্ত সঞ্জয় রায় যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তারও হচ্ছে জামা কাপড় সহ বিভিন্ন ধরনের যা যা সে সেদিনকে পড়েছিল সেগুলো জামা কাপড় সেগুলো নমুনার জন্য নেওয়া হয় এবং তার ব্লাড স্যাম্পেল নেওয়া হয় ডিএনএ টেস্টের জন্য। এইটা হচ্ছে মোটামুটি প্রসেস। তো এখান থেকে একটা জায়গায় আসার জন্য যে যদি তাকে ধর্ষণ করে হয়ে থাকে তাহলে ধর্ষণ করেছেন যিনি অভিযুক্ত তার সঙ্গে ডিএনএ ম্যাচ করছে কিনা, এবং তারপরেও অভিযুক্তের ডিএনএ ম্যাচ করার পরও অন্য কোনো ডিএনএর হচ্ছে উপস্থিতি বা অন্য কোনো ডিএনএ উপস্থিতি আছে কিনা, বা অন্য কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে কিনা, একাধিক ব্যক্তির উপস্থিতি পাওয়া যাচ্ছে কিনা এই জায়গাটাতে নিশ্চিত হওয়ার জন্য। তো যেটা জানা গেছে বিশ্বস্ত সূত্রে যে ডিএনএ টেস্টের রিপোর্ট ইতিমধ্যেই প্রথমটা যেটা কলকাতা পুলিশের তরফে রিকুইজিশন দেওয়া হয়েছিল সেই রিপোর্টটা ইতিমধ্যেই হচ্ছে সিবিআই সংগ্রহ করেছে, এবং সেই রিপোর্টে দেখা গিয়েছে যে সঞ্জয়েরই একমাত্র ডিএনএ টেস্টে পজিটিভ এসছে, মানে ওই মহিলার দেহ থেকে যে ম্যাচিং করা হয়েছিল তার শরীরের থেকে যে তরল নেওয়া হয়েছিল তার সঙ্গে সঞ্জয়ের ম্যাচ করেছে, অন্য কারোর কোনো ডিএনএর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, বা সঞ্জয়ের ডিএনএ ছাড়া আর কারো অস্তিত্ব পাওয়া যায়নি। সেই রিপোর্টটা ইতিমধ্যে সিবিআই পেয়েছে। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে সঞ্জয় রায়ের হচ্ছে সঙ্গে একটা লিঙ্ক এস্টাবলিশড হলো। এখন প্রশ্ন উঠেছে যে অনেকেই প্রশ্ন তুলেছেন বিভিন্ন মিডিয়া একাংশ বা অনেক সোশ্যাল মিডিয়া যারা এইটা নিয়ে তদন্ত করেছেন বা বিভিন্ন তথ্য তারা দিয়েছেন যে একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল। তো আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বলে তাহলে কি এইটা হয়েছিল যে শুধুমাত্র সঞ্জয় ধর্ষণ করেছিল এবং সেই ধর্ষণটা অন্য যারা উপস্থিত ছিল তারা ধর্ষণ করেনি, যেহেতু সঞ্জয়ের ধর্ষণ করার প্রমাণই সেখানে
সেখানে ডিএনএতে ম্যাচ করছে। সঞ্জয় রায় শুধুমাত্র ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করেছিল, বাকি যারা দাঁড়িয়েছিলেন তারা সেই দৃশ্য উপভোগ করেছেন বা তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। সঞ্জয় ধর্ষণ হয়ে যাওয়ার পরে তারা সকলে মিলে খুন করে সেখান থেকে স্পট ছেড়ে চলে গেছেন। এই থিওরিটাই তাহলে একমাত্র দাঁড়ায় যে ধর্ষণ একা যখন সঞ্জয় করছে, যার ডিএনএ টেস্টের রিপোর্টটা পজিটিভ বলছে, অন্য কারোর উপস্থিতি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি মিলে এই ঘটনা যুক্ত থাকে খুন ও ধর্ষণে, তাহলে অন্যরা ধর্ষণ করেনি, অন্যরা নিশ্চিতভাবেই সেখানে দাঁড়িয়ে দেখেছেন। সঞ্জয় ধর্ষণের পরে তারা সকলে মিলে তাকে খুন করে সেখান থেকে স্পট ছেড়েছেন। আরেকটি থিওরি দেওয়া হয়েছে যেটাতে যে ওই মহিলাকে অন্য কোথাও মেরে তারপরে এখানে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু ধর্ষণের বিষয়টা পরিষ্কার, কারণ অটোপসি সার্জন জানিয়েছিলেন যে তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে, এবং যেহেতু যৌনাঙ্গ থেকে নেওয়া তরলে সেখানে সঞ্জয়ের ডিএনএর উপস্থিতি পাওয়া যাচ্ছে, বা সেই সিমেন যেটা পাওয়া গেছে সেখান থেকে সঞ্জয়ের সঙ্গে ম্যাচ করছে, সেই সিমেনের ডিএনএর সঙ্গে সঞ্জয়ের, সেক্ষেত্রে ধর্ষণ হয়েছে। তাহলে এই তৃতীয় থিওরি যারা প্রশ্নটা তুলেছেন অন্য জায়গায় বা তুলছেন, অন্য জায়গায় খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয় যে অন্য জায়গায় তাকে খুন করা হয়েছে। এনে সেমিনার রুমে যখন তাকে রাখা হয় সেখানে সঞ্জয় তারপরে মৃতদেহের উপর ধর্ষণ করেছে, করে তারপরে সকলে মিলে স্পট ছেড়ে চলে গেছে, কারণ অন্যরা তো ধর্ষণ করেনি, একজনই ধর্ষণ করেছেন বলে যেটা ডিএনএ রিপোর্টে জানা যাচ্ছে। তাহলে এই দ্বিতীয় থিওরিটা হয় যে বা অন্য কোথাও সেখানে সঞ্জয় ধর্ষণ করেছে, অন্যরা সেটা দাঁড়িয়ে উপভোগ করেছেন বা নাটক থিয়েটার দেখার মতো সেটা দাঁড়িয়ে দেখেছেন, তারপরে তাকে খুন করা হয়েছে, খুন করার পরে তাকে এনে এখানে ফেলা হয়েছে। তো সঞ্জয়কে ধর্ষণের জন্য রাখা হয়েছিল, এটা একটা এস্টাবলিশড হতে পারে যে সঞ্জয় শুধুমাত্র যেহেতু ধর্ষণ করেছে বলে এখনো ডিএনএ রিপোর্ট ম্যাচিংয়ে যেটা জানা যাচ্ছে, বাকিরা খুনের ঘটনায় জড়িত ছিল কিন্তু তারা ধর্ষণ করেনি, তারা ধর্ষণের ঘটনাটা দেখেছেন বা দেখে দাঁড়িয়ে বিষয়টা উপলব্ধি করেছেন, তারপরে তাকে খুন করা হয়েছে। জানি না কোন থিওরিটা এখানে কার্যকর হবে, যদিও সঞ্জয় পুলিশকে এবং সিবিআইকে ইতিমধ্যেই জানিয়েছে যে সে একাই ধর্ষণ করেছে, ধর্ষণে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়, এবং তারপরে সে ধর্ষণ করে সে স্পট থেকে চলে যায়। এইটাই তাদের ওর মতামত বা ওর বয়ান দিয়েছে কলকাতা পুলিশের কাছে, এবং সিবিআইয়ের কাছে ইতিমধ্যে দিয়েছে। যেটুকু সিবিআই সূত্রে খবর, যে সঞ্জয়ের বয়ান, যেটা সঞ্জয় বলেছে যে সে একাই এই ঘটনাটা ঘটিয়েছে, সেই ধর্ষণ করেছে এবং সেই খুন করেছে, এবং তাকে বারে বারে সিবিআই নানানভাবে জিজ্ঞাসাবাদ করে ওই দিনের ঘটনাটা কিভাবে ঘটেছিল, কেমনভাবে ঘটেছিল, সেটা সঞ্জয় প্রায় 10 দিন সিবিআইয়ের হেফাজতে ছিল। সঞ্জয়ের কাছ থেকে সিবিআই তদন্তকারীরা তারা জেনে সেটা শুনেছি, যেটা সিবিআইয়ের এখানকার আধিকারিকরা ইতিমধ্যে দিল্লিতে হেডকোয়ার্টারে তাদেরকে জানিয়ে দিয়েছে যে ধর্ষক যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সে এই ধরনের স্টেটমেন্ট করেছে যে সে একাই এই ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত, এবং কিভাবে কি করেছে সেটা তার বর্ণনাও তারা দিয়েছে। তাদের জেরায় সে নানানভাবে তারা জেরা করেছে এবং তার থেকে তারা এইটা পেয়েছে, এটা তাকে জানানো হয়েছে। কিন্তু যেহেতু এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন, একাধিক ব্যক্তি জড়িত ছিল, তো সে অন্য জায়গায় খুন করা হয়েছে কিনা, এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিবিআই এখন নানানজনকে জিজ্ঞাসাবাদ করছে। আর কারোর কনস্পিরেসি আছে কিনা, মানে এই খুনের ঘটনায়, ধর্ষণের ঘটনায় কারোর যোগসূত্র আছে কিনা, কারোর ষড়যন্ত্র আছে কিনা, সেই জন্য আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তাকে 15 দিন, সোমবার নিয়ে 16 দিন জিজ্ঞাসাবাদ চলছে বা রয়েছে। অনেক চিকিৎসককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওই মহিলা চিকিৎসকের অনেক সহকর্মী তাদেরকেও জিজ্ঞাসাবাদ হয়েছে। সেদিন রাতে সেমিনার রুমে বা 4 তলায় যে সিকিউরিটি গার্ডরা ছিল তাদেরও পলিগ্রাফ টেস্ট হয়েছে, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে, 4 জুনিয়র শিক্ষার্থী চিকিৎসক তাদেরও পলিগ্রাফ টেস্ট হয়েছে, সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট হয়েছে, 9 জনের পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে। কিন্তু এখনো কোনো যোগসূত্র বা ষড়যন্ত্রের বিষয়টা সিবিআই নিশ্চিত হতে পারেনি। তাই না, সিবিআই হয়তো আরো সময় নিতে পারে, যাই না শেষ পর্যন্ত তারা কি করবেন। তো এরকম একটা অবস্থা থাকাতে, কারণ ডিএনএ রিপোর্টটা সিবিআইয়ের কাছে এসে যাওয়ার পরে হয়তো সিবিআই চুপ করে আছে, কারণ সিবিআই আবার তারা তদন্ত নেওয়ার পরে তারাও ডিএনএ ম্যাচিং এর জন্য কিছু স্যাম্পল তারা পাঠিয়েছে, কিছু ফরেন্সিক স্যাম্পল পাঠিয়েছে, সেগুলো রিপোর্টটা তারা এখনো পায়নি বলেই যতটা জানা গিয়েছে। কিন্তু সঞ্জয়ের ডিএনএ যে ম্যাচ করেছে একমাত্র, সেটা সিবিআই জেনে গিয়েছে, এবং অন্যদের যে ম্যাচ করেনি সেই ক্ষেত্রে অন্য লোক কারা জড়িত আছে না আছে সেই থিওরিটা এখনই প্রমাণ হচ্ছে না, সেটা সিবিআইও বুঝতে পেরেছে, তাদের আধিকারিকরাও নিশ্চিতভাবে বুঝতে পেরেছে।
হয়েছে, তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সমস্ত প্রশ্ন উঠেছে, বিভিন্ন মহল থেকে যেসব প্রশ্ন তোলা হয়েছে সেই প্রশ্নগুলো নিরসন করার জন্য, যে আর কারো ষড়যন্ত্র আছে কিনা, আর কেউ জড়িত আছে কিনা। কিন্তু মোটামুটি সিবিআই, আমরা যেটুকু খবর পাচ্ছি বা যেটুকু সিবিআই সূত্রে জানতে পেরেছি, সিবিআইও প্রায় নিশ্চিত হয়ে গেছে যে সঞ্জয় হচ্ছে একমাত্র এই ঘটনাটা ঘটিয়েছিল, এবং সে কিভাবে ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল, এভরিথিং সিবিআইয়ের কাছে সে বলেছে। তার পলিগ্রাফ টেস্টও হচ্ছে সিবিআই মোটামুটিভাবে কনফার্ম হয়েছে। কিন্তু সিবিআই এক্ষুনি তো বলে দিতে পারবে না যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল, যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করেছিল, সেই একমাত্র হচ্ছে এই ঘটনায় জড়িত, এবং সাইন্টিফিক্যালি যে প্রমাণগুলো সেগুলো ম্যাচ করছে, সেটা সিসিটিভি ফুটেজেই হোক আর সিসিটিভি ফুটেজে অন্যদের কাউকে দেখা যায়নি, একমাত্র এই ঘটনায় সঞ্জয়কে আর বাকি হাসপাতাল কর্মীরা যারা সেদিনের ভোরবেলায় কাজের জন্য এদিক ওদিক গিয়েছিলেন তাদেরকেও জেরা করা হয়ে গেছে, এক্সামিন করা হয়ে গেছে। তো অন্যদেরও কাউকে দেখা যায়নি। মৃতদেহ অন্য জায়গায় মেরে নিয়ে আসলে সেটাও সিসিটিভি ফুটেজে আসতো। ওই চিকিৎসককে যদি বাইরে মেরে সেমিনার রুমে ফেলে রাখা হতো সেটাও আসতো, সেগুলো আসেনি। সাইন্টিফিক এভিডেন্স এবং হচ্ছে সঞ্জয় স্টেটমেন্ট এবং যেগুলো এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাতে করে সঞ্জয়ের বাইরে অন্য কারোর উপস্থিতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সিবিআইও পায়নি। জানি না পাবি কিনা, তবে মিডিয়ার প্রচার চলবে একাংশের, সোশ্যাল মিডিয়ার প্রচার একাংশের চলবে। সোশ্যাল মিডিয়া যারা প্রচার করছে তারা হয়তো জানেন না, লালবাজার সূত্রে খবর, এই মামলাতে আমরা জেনেছিলাম যে সিবিআইতে হাথরসের যে উত্তরপ্রদেশে যে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে হাথরসে, সেই মামলা তদন্তকারী অফিসার সীমা পাহুজা ডিএসপি, তাকে এই মামলায় আনা হয়েছিল। তিনি লালবাজারে এসেছিলেন, এসে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন এই মামলার বিষয়ে, এবং যে সমস্ত তারা নথিপত্র কলকাতা পুলিশ 4 দিন 96 ঘন্টা যে তদন্ত চালিয়েছিল, সেই 4 দিনে কলকাতা পুলিশ কি করেছিল তার বিস্তারিত তথ্য তাকে দেওয়া হয়, এবং তার সাপেক্ষে ডকুমেন্টসও সিবিআইকে তুলে দেওয়া হয়েছে। সেই লিস্ট হচ্ছে সীমা পাহুজাকেও দেওয়া হয়েছিল। তো যেটা শোনা গিয়েছে বা জানা যাচ্ছে যে সীমা পাহুজা তাতে লালবাজারের গোয়েন্দাদের বা লালবাজারের আধিকারিকদের প্রশংসাই করেছেন, এবং তিনি বলেছেন যে যেভাবে আপনারা 96 ঘন্টাতে যা যা করেছেন, যেই জিনিসগুলো আপনারা করেছেন ওই সময়ের মধ্যে, তা সত্যি করে হচ্ছে খুবই অস্বাভাবিক। এত দ্রুততার সঙ্গে এত সুন্দরভাবে আপনারা কাজটা করেছেন। না তো সিবিআইয়ের অনেক বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও তো সিবিআই সেটা করে উঠতে পারতো না, কারণ আমরাও বিভিন্ন মামলা করি, দেশের বিভিন্ন জায়গায় বড় ঘটনা ঘটলে আমরা যাই দিল্লি থেকে। কিন্তু কলকাতা পুলিশ যথেষ্ট ভালো তদন্ত করেছে ওই 4 দিনের 96 ঘন্টাতে, এবং তিনি সন্তোষ প্রকাশই করেছিলেন। যদিও তিনি তো আর বাইরে প্রকাশ্যে এটা বলতে পারবেন না, কারণ হচ্ছে সিবিআই যেমনভাবে তাদের নির্দেশ দেবে দিল্লি থেকে, তারা তেমনভাবেই কাজ করবেন। তো তারা এখনো হচ্ছে এই ঘটনাতে যেসব প্রশ্ন উঠেছে যে অন্য কেউ জড়িত আছে কিনা, কারো ষড়যন্ত্র আছে কিনা, সেটা সিবিআই খুঁজছে। জানি না সিবিআই কতদিন সেটা খুঁজবেন বা কোথায় গিয়ে তারা শেষ করবেন, বা আদালতকে আগামী দিনে কি বলবেন এই তদন্ত সম্পর্কে। কারণ প্রমাণ লোপাটের অনেক গল্প বাজারে চালু হয়েছে। তো সেই প্রমাণ লোপাটের যেসব সন্দেহ তৈরি হয়েছে, সেই সন্দেহ নিরসন করার কাজই সিবিআইয়ের। সিবিআই সেটা কতটা করে উঠতে পারবে, আদৌ সিবিআই পারবে কিনা, কারণ হচ্ছে যদি একজনই সঞ্জয়ের সাইন্টিফিক এভিডেন্সে যদি দেখা যায় যে একজন উপস্থিতি আছে, সেখানে 1 থেকে 5 করাটা সিবিআইয়ের পক্ষে একটু অসুবিধা। কারণ হচ্ছে বলে দেওয়াটা খুব সহজ, অনেক প্রশ্ন তুলে দেওয়া সহজ, সন্দেহ তৈরি করে দেওয়া সহজ, কিন্তু সেটাকে বাস্তবে রূপায়ণ দেওয়া খুবই কঠিন। সেটা সিবিআই আধিকারিকরা নিশ্চিতভাবেই জানেন। আমি জানি না সিবিআই আধিকারিকরা শেষ পর্যন্ত কি করবেন, তার জন্য আমাদের আগামী দিন অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।